যাই বলেন না কেন, আমাদের স্টুডেন্টরা তো একসময় ঢাকা শহরে আসবে, বিদেশেও যাবে, যখন দেখবে বড় বড় রুমে দেখেই হয়তো দরজা খুলেই অ্যাবনর্মাল হয়ে যায়। একটা মানুষ নর্মাল হওয়ার জন্য সে যেখানে ছিল সেখানেই যদি তার একটা পরিবেশ তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু সে নর্মাল হবে। ঢাকা শহরে গিয়েও সে যে পরিবেশই থাক না কেন সে অ্যাডজাস্ট করে ফেলতে পারবে। তো সেই কারণে আমি ভাবতাম যে প্রতি ক্ষণে ক্ষণে আমাকে পরিবর্তন দরকার। আপনি এই স্কুলের এই পরিবর্তনগুলো দিয়ে আপনি আপনার স্টুডেন্টের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জায়গাতে কেন গেলেন? পড়াশোনা তো একটা ছোট্ট বিষয়, আমি মনে করি যে এটা তো জাস্ট শুধুমাত্র পড়লে বা ধারণ করলেই হয়ে যাবে, কিন্তু মানুষ হয়ে উঠা এটি অত্যন্ত কঠিন কাজ। শিক্ষকতার জায়গাটা আমি মনে করি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান তো শুধুমাত্র পড়াশোনার জায়গা না, একটা মানুষ করে তোলার জায়গা। তো মানুষের তো সার্বিকভাবে তাকে বিকশিত হতে হয়। একটা ফুলের পাপড়ি যেমন অনেকগুলো, তো তেমনি মানুষ হয়ে উঠতে গেলে তাকে কিন্তু শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, তাকে অ্যাডজাস্ট করতে হবে, তাকে জানতে হবে, তাকে করতে হবে, তাকে অনুকরণীয় হতে হবে, তাকে লিড করতে হবে, অনেক ব্যাপার কিন্তু। তো প্রত্যেকটা জায়গায় তাকে কিন্তু যোগ্যতা সম্পন্ন হতে হবে। এই যোগ্যতা অর্জনের জন্যই কিন্তু তাকে অনেকগুলো কাজ করতে হবে, সিলেবাস এবং সিলেবাসের বাইরে। প্রিয় দর্শক, একজন প্রতিষ্ঠান প্রধান কিভাবে একটা রুট লেভেলের প্রতিষ্ঠানকে সারা বাংলাদেশে পরিচিত করিয়ে দিয়েছেন সেই গল্পটা আমরা শুনবো। আমাদের সাথে আছেন কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান আহমেদ স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আমরা সবসময় জানি যে একটা প্রতিষ্ঠান কতটুকু ভালো পারফর্ম করবে সেটা নির্ভর করে একজন হেড টিচার আসলে কিভাবে স্কুলটা পরিচালনা করেন। যদিও আমরা জানি যে এডুকেশনে অনেকগুলো স্টেক হোল্ডাররা রয়েছেন, কিন্তু একটা প্রতিষ্ঠান কিভাবে আরও বেশি ভালো স্টুডেন্টদের পারফরমেন্সকে এগিয়ে নিয়ে যাবে সেটা ডিপেন্ড করে যে একজন হেড টিচার কীভাবে স্কুলটা পরিচালনা করছেন। স্যার, আপনার প্রায় 31 বছরের ক্যারিয়ার, আপনি যোগদান করেছিলেন একজন সহকারী শিক্ষক হিসেবে সমাজবিজ্ঞান বা আমরা যেটাকে এখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় জানি বিষয়টি, সেই বিষয়ের শিক্ষক হিসেবে আপনার সেই শিক্ষকতার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল স্যার? শিক্ষকতা যে আমি করবো এটি আমি আমার মাথায় কখনো আসেনি, আচ্ছা, আমি চিন্তাও করিনি। আমি মূলত তখন এলাকায় সাংস্কৃতিক অঙ্গনে আমার বিচরণ, আচ্ছা, নিজেই গান গেতাম, নাটক করতাম, আর আমার ছোট্ট একটা সংগঠন ছিল, সেখানে বাচ্চাদেরকে নিয়ে নানা রকম স্বপ্ন দেখতাম। তো সেই কাজ নিয়ে খুব ব্যস্ত এবং মাঠে প্রায় বসি। একদিন আমার এই বর্তমান যে স্কুলে আছি, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে, সেই স্কুলের প্রধান শিক্ষক জনাব মহেন্দ্রনাথ রায়, তিনি আমার সরাসরি শিক্ষক। তিনি আমাকে ওই মাঠ থেকে হঠাৎ করে ডাকলেন যে, খুরশিদ, এদিকে আয় তো। আমি গেলাম। স্যার বলতেছে যে, তুই কালকে থেকে একটু স্কুলে আয় না। আচ্ছা, কেন স্যার? আয়, একটু সময় কাটা, মানে তুই একটু সময় কাটা ওখানে। প্রথম দিন যেদিন গেলাম, উনি আমাকে একটা শ্রেণীকক্ষে নিয়ে গেলেন, পরিচয় করিয়ে দিলেন। আর সেদিন ক্লাসটাও ছিল সমাজবিজ্ঞানের একটা ক্লাস ছিল, পৌরনীতির বিষয়ে। আচ্ছা, তো প্রথম দিন তো আমি বই সম্পর্কেও আমার খুব একটা বেশি ধারণা নেই, আসলে বাচ্চাদের ওখানে কী পড়ায়, কী সমাচার। তারপরে বইয়ের একটু ধারণা নিয়ে ওদের সঙ্গে আলোচনা করতে থাকলাম আর কি। তো আমি বুঝতে পারলাম যে আমি ফেল। আচ্ছা, আমি ফেল, এটা শিক্ষক হিসেবে শিক্ষক হিসেবে ফেল। কিন্তু ওই পাঠ আলোচনা করতে করতেই বাচ্চাদের ভেতরে আমি প্রবেশ করার আপ্রাণ চেষ্টা করছি যে ওরা কীভাবে আমাকে ভালোবাসবে। আমার পাঠটা তারা গ্রহণ করলো কি না সেটা জানি না, মানে আমাকে তাদের ভিতরে প্রবেশ করতে হবে। এজন্য নানা রকম কথাবার্তা শুরু করলাম। তো এটা কি পাঠের বাইরের কথাবার্তা ছিল? এটা কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে অর্থাৎ পাঠের বাইরেই। আচ্ছা, তো ওরা তো আমার কখনো কথা শোনেনি, এই প্রথম আর কি কথা শুনছে। পাঠের
মানে কিছুক্ষণ পাঠ আলোচনা করেই আমি বুঝলাম যে আমি ফেল হয়ে যাচ্ছি, অর্থাৎ এটা আমি ক্লিয়ার নই। অর্থাৎ ক্লিয়ার বলতে কি ধরনের সাধারণ ধারণা যতটুকু আছে ওই পাঠটা সম্পর্কে ওইটুকুর উপর শুধু কথা বলেছি, যে আরও বিস্তর হয়তো আমাকে রেডি হতে হবে, এই কারণে ওইটুক রেখে আমি পরে আমার আলোচনায় স্যার বিষয়টা কি এরকম ছিল যে আপনি তখন ঘামছিলেন, নাকি স্টুডেন্টদের সামনে আপনি কি বলবেন এরকম কি হচ্ছিল, নাকি আগের যেহেতু আপনার কালচারাল একটা মাইন্ডসেট ছিল সেই কারণে আপনি মোটামুটি নর্মাল ছিলেন? শুধু বিষয়টা যখন পড়াচ্ছিলাম তখনই একটু ঘামতেছিলাম, বাট যখন আমি আবার আমার আলোচনায় চলে গেলাম তখন আস্তে আস্তে তাদের ভিতরে আমি প্রবেশ করতে চাচ্ছিলাম, তো এই জন্য মন ভরে কথা বলা শুরু করেছিলাম। দেখলাম যে ওরা বেশ পছন্দ করছে আর কি। তো এভাবেই সেদিনের সময়টা আমার পার করেছি, এবং পার করে এসে বাড়িতে সেদিনই আবার স্যারকে বললাম, স্যার আমি কী পড়াবো স্যার, আমাকে একটু অ্যাডভান্স জানাবেন। আচ্ছা, তো উনি একটা ধারণা আমাকে দিয়ে দিলেন যে তুমি এই পার্টগুলো একটু রেডি করো। আপনি কত দিনে আসলে শিক্ষক হয়ে উঠলেন? আপনার কাছে মনে হলো যে আমার এতটা সময় লেগেছিল শিক্ষক হয়ে উঠতে? তো না, সেটা তো ধরেন যে আমি শুরুটা তো আমার ওভাবেই, তারপরে স্যারের কাছে যখন আমি ধারণাটা নিলাম, ধারণা নিয়ে আমি কিন্তু রীতিমতো একটু স্টাডি করা শুরু করলাম। আচ্ছা, স্টাডি করার পরে নানা রকম রেফারেন্স খোঁজা শুরু করলাম, এবং সেখান থেকে যেন বাচ্চাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করে দিতে পারি সেই হিসাবে আমি গবেষণা শুরু করলাম, এবং আমি ক্লাসগুলো আমার মোটামুটি সাকসেসফুল করার জন্য আপ্রাণ চেষ্টা করলাম। তো দেখলাম যে অল্প কিছুদিনের মধ্যেই বাচ্চারা আমাকে বেশ পছন্দ করে ফেলছে আর কি। আপনি শিক্ষক থেকে যখন হেড টিচার হলেন, প্রধান শিক্ষক হলেন, সেই সময়টার ট্রানজিশনটা কেমন ছিল, বা স্কুল এনভায়রনমেন্টটা ততদিনে আপনার কাছে কি মনে হলো যে আপনি ততদিন পর্যন্ত ফিট কিনা এই স্কুলটাকে পরিচালনা করার জন্য? আমি যখন হেড পোস্টে আসি তখনও আমার স্কুলে অধিকাংশ শিক্ষকই আমার শিক্ষক। আচ্ছা, তো এটি আমার তৎকালীন যে আপনার ম্যানেজিং কমিটি এবং যে কর্তৃপক্ষ যারা ছিলেন তাদের মধ্যে একটা ধারণা হলো যে হয়তো পারবে। তখন কিন্তু আসলে বিধিগতভাবে আমার হেডমাস্টার হওয়ার মতন মানে যে সময়টা দরকার এই সময়টা কিন্তু হয়নি। আচ্ছা, কিন্তু একটা লিডার দরকার স্কুলটা পরিবর্তনের জন্য, বা স্কুলটাকে যে হেড স্যার ছিলেন তার মতন করে তৈরি করার জন্য বা আরও বেশি এগিয়ে নেওয়ার জন্য একটা লিডার দরকার। তো তখন তারা সবাই চিন্তা করে বা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যে ঠিক আছে, যদিও তোমার যোগ্যতা হয়নি, অর্থাৎ হেডমাস্টার হওয়ার জন্য কমপক্ষে 10 বছর বা 15 বছর সময় লাগে শিক্ষকতা, তারপরে কিন্তু আমি 94-এ ইন করেছি, আর আমার হেডমাস্টার হলাম 2002-এ। তার মানে আচ্ছা, হ্যাঁ 6 বছর আর 8 বছর, 8 বছরের মাথায় ওনারা ভাবছেন যে হয়তো 8-2 বছর মানে পরে তোমার যোগ্যতা অটোমেটিকলি হয়ে যাবে, কিন্তু এখন থেকে যদি একটু কাজ শুরু করে দাও তাহলে তখন আমরা ভালো একটা হেডমাস্টার মানে 2 বছরের মধ্যে একটা ভালো হেডমাস্টার আমি পেয়ে যাবো আমরা। আপনি যেটা বললেন যে স্কুল লিডারশিপ, আপনার সমসাময়িক যারা ছিলেন ওই সময়ে তারা সবাই মনে করলো যে আপনি আসলে সঠিক ব্যক্তি যে আসলে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে প্রপার লিডারশিপের মধ্য দিয়ে। এই যে মানুষ আপনার সহকর্মীদের যেই চাপটা ছিল বা প্রত্যাশাটা ছিল, সেইটা ধরে কি স্যার আপনার কখনো চাপ মনে হয়েছে কিনা যে একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিচ্ছেন, ততদিনে আপনার ওই কমিউনিটির সবার সন্তান বলা যায় আপনার স্কুলের স্টুডেন্ট, সেই চাপটা স্যার ফিল করেছেন কিনা? হ্যাঁ, আসলে যখন দায়িত্বটা পেলাম, অর্থাৎ চেয়ারটা যখন পেলাম, তখন স্বপ্ন শুরু হয়ে গেল। ওকে, কীভাবে স্কুলটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যায়, মানে অর্থাৎ আপনি যখন পিতা হবেন নিশ্চয়ই তখন আপনার বুকের মধ্যে বা আপনার মনের মধ্যে এই ধারণাগুলো আসবে, এই সন্তানটা কীভাবে এখন বড় হবে বা এর জন্য কি করতে হবে। সন্তান এসে গেছে পৃথিবীতে, এখন পিতা হিসাবে তার সর্বোচ্চ পর্যায়ে তাকে নিয়ে যাওয়াটা, এটা যেমন পিতা হিসেবে তার দায়িত্ব হয়ে যায়, তেমনি একটা চেয়ার পাওয়ার পর মনে হলো যে এখানে শত শত সন্তান আমার আছে, তাদের সর্বোচ্চ পর্যায়ে দেশের এবং বিদেশের অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে তাদের নির্মাণ করার জন্য যা যা করণীয়, তখন জীবনপণ হয়ে গেলাম। রীতিমতো নিজেকে সেভাবেই প্রস্তুত করা শুরু করলাম, অর্থাৎ কাজ করা শুরু করলাম।
কতটা সাকসেস হয়েছি সেটি জানি না, তবে 24 ঘন্টা শুধু স্বপ্নই দেখি। আচ্ছা। এবং মানে কাকে কোথায় কতটুকু সাপোর্ট দিতে হবে এই কাজেই করে যাচ্ছি। বাচ্চারা বা সন্তানেরা বা আমার শিক্ষার্থীরা আমার মানে চাওয়া মতোই তারা অনেক এগিয়ে গেছে এবং কাজ করছে দেশে বিদেশে। 23 বছর আগে আপনি দায়িত্ব নিলেন, আপনি আপনার কাজ শুরু করে দিলেন। এমন কি কি উদ্যোগ স্যার আপনি নিয়েছিলেন, যে উদ্যোগগুলো আপনার এখনো মনে পড়ে, যেগুলো আপনার প্রতিষ্ঠানকে আরো এগিয়ে দিয়েছে বা আজকের এই জায়গাতে নিয়ে আসতে সহযোগিতা করেছে? হ্যাঁ, অবশ্যই অনেকগুলো উদ্যোগ নিয়েছি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে সমাজের সকলের চোখে পড়ার মতন প্রতিষ্ঠান তৈরি করতে গেলে আধুনিক যে অ্যাপ্রোচগুলো আছে সেটাকে গ্রহণ করতে হবে। এবং 2002 সালে আমি যখন হেডমাস্টার হলাম তখন পর্যন্ত আসলে আমাদের এলাকায় ইন্টারনেট সার্ভিস এরকম ছিল না। আচ্ছা। তো তখনই আমার মনে হলো বা যে আসলে আমি যা করি সেটি যদি শেয়ার করতে পারি তাহলে হয়তো আমি কাজটা কতটুকু ভুল করলাম অথবা ঠিক করলাম সেটি একটা মতামত পাওয়া যাবে। তো সেটি কিন্তু আমি তখনই আমার ওই এলাকায় পিপলস টেলস নামে একটা কোম্পানি ছিল, তাদের মাধ্যমে ইন্টারনেট কানেকশন নিয়েছি। একটা কি বলবো, যে টেলিভিশনের যে অ্যান্টেনা থাকে এই অ্যান্টেনার মতন এরকম একটা অ্যান্টেনা দিয়ে সেখানে আমি সেট করে ইন্টারনেট কানেকশনটা নিয়েছি। আর সেটার আবার যে মূল সার্ভার থাকতো সৈয়দপুরে, অর্থাৎ ওখান থেকে কমপক্ষে 100 কিলো দূরে, সেখান থেকে এই আমার ইন্টারনেট কানেকশনটা আমি নিয়েছিলাম ওইভাবে। এবং ওখান থেকে আমি রীতিমতো দেশের বিভিন্ন প্রান্তে ইমেইল করা এবং ইন্টারনেট ঘেটে ঘেটে নতুন কী করা যায় নানা রকম ধরেন যে ভিডিও দেখা এবং ধারণা নেয়া, এটা ওইটার মাধ্যমে কিন্তু করেছিলাম তখন পর্যন্ত। ধরেন যে গ্রামের মানুষ, অর্থাৎ একেবারে সেই দহগ্রাম আঙ্গুরপোতা এলাকার মানুষ, কিন্তু ওখান থেকে তখন আপনার যে TQI, আচ্ছা, জি হ্যাঁ, টিচিং কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি ইমপ্রুভমেন্টসের PD নজরুল ইসলাম স্যারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলাম। ওখান থেকেই ওনাকে নানানভাবে ইমেইল করতাম এবং যোগাযোগ রাখতাম আর কি। তো তৎকালীন সময়ে উনি আমাকে খুঁজে নিয়ে এসে ওখান থেকে তুলে নিয়ে এসে ঢাকায় এই টিকুয়ের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে দিয়েছিলেন লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য। অ্যাজ একটা গ্রামের শিক্ষক হিসেবে বা গ্রামের লিডার হিসেবে আমি যে অবদানটুকু রেখেছি এটি আবার উনি আবার আমাকে দিয়ে নানাভাবে নানা শিক্ষকদের সামনে উপস্থাপন করাতেন যে আপনি কীভাবে পারলেন বা কীভাবে করলেন। একটা নেটওয়ার্কিং স্থাপন করে দেওয়ার যে বিষয়টা, আসলে প্রত্যেকটা কাজের বড় চ্যালেঞ্জ আছে। কিন্তু আমি যখন একটা ডায়াস বানাই আমার এলাকায়, তো তখন ওই ডায়াসটাই মানে আমার এলাকার প্রথম একটা ডায়াস, যে একজন লিডার বক্তৃতা দেয় কোথায়, একটা ডায়াসে দাঁড়িয়ে বক্তৃতা দেয়। তো একটা সেরকম একটা পরিবেশ তৈরি করার জন্য, একটা লিডার সৃষ্টি হওয়ার জন্য একটা ডায়াস দরকার। সেই ডায়াস বানিয়ে বাচ্চাদেরকে তখনই ট্রেনিং দেওয়া শুরু করো, অর্থাৎ কথা বলার জন্য ডায়াসে দাঁড়িয়ে কথা বলো, এটুকুই। এবং দেখা গেছে যে ওই ডায়াসটাই আবার তৎকালীন সময়কার রাষ্ট্রপ্রধান যারা ছিল তাদের মিটিংয়ে আবার ওইটাকে নিয়ে যাওয়া হতো
আচ্ছা। যে ডায়াস ওখানে কোথায় পাবেন, ওই স্কুলে আছে, ওখান থেকে আবার নিয়ে গিয়ে সেই ওটাকে ইউজ করা হতো। আমি হেডমাস্টারের রুমে তখন তো চেয়ার টেবিল থাকে, তো ভাবলাম যে একটু ভালো পরিবেশের জন্য একটু সোফা দিই। আচ্ছা। আমি যখন সোফা বানালাম তখন আমারই সহকর্মী বা আমার কিছু শিক্ষক এটিকে কোনোভাবেই কিন্তু তারা গ্রহণ করেন নাই। কিন্তু অযথা টাকা নষ্ট, অযথা টাকা পয়সা নষ্ট, এটা কি হচ্ছে? কিন্তু যাই বলেন না কেন, আমাদের স্টুডেন্টরা তো একসময় ঢাকা শহরে আসবে, আমাদের স্টুডেন্টরা বিদেশেও যাবে, যখন দেখবে বড় বড় রুমে তাদের দেখেই হয়তো দরজা খুলেই চোখ টোক একদম বড় হয়ে তাদের অ্যাবনর্মাল হয়ে যায়। একটা মানুষ নর্মাল হওয়ার জন্য সে যেখানে যেখানে ছিল সেখানেই যদি তার একটা পরিবেশ তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু সে নর্মাল হবে। ঢাকা শহরে গিয়েও সে যে Adjust পরিবেশে করে থাক না নিতে কেন পারবে। সে অ্যাডজাস্ট করে ফেলতে পারবে এবং তার কাছে খুব ইজি হবে। তো সেই কারণে আমি ভাবতাম যে প্রতি ক্ষণে ক্ষণে আমাকে পরিবর্তন দরকার, এবং আমার রুম ধরেন যে প্রত্যেকটা মাসেই আমি চেঞ্জ করি বলতে কি, হয়তো এই পাশে যদি থাকে তো এই পাশে ঘুরাই, এ পাশে ঘুরাই, অর্থাৎ একটা চেঞ্জ আনি। আচ্ছা। আমি প্রতিদিন বলি যে আজকে কিন্তু নতুন দিন, হুম। আজকে একেবারেই নতুন দিন আজকের দিনটা। কাজে গতকালকে যা বলছিলাম বা গতকালকে যা হয়েছিল তা তো আজকে নাই, তাহলে আজকের মতন করেই মানুষ হতে হবে, আজকের মতন করেই আজকের পরিবেশটাকে গ্রহণ করতে হবে। এই কারণে কিন্তু আমি চেঞ্জগুলো সবসময় করতাম বা আজও করি। একটা জায়গা খুব করেই আপনি বলেছেন যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। আপনার ডায়াসটা যখন বাইরে নিয়ে যাচ্ছিল তখন আপনার শিক্ষক এবং শিক্ষার্থীরা যেই ওনারশিপটা পাচ্ছিল যে আমার স্কুলের একটা প্রোডাক্ট বা একটা যন্ত্র আমি বাইরে নিয়ে যাচ্ছে, তার মানে আমার স্কুলের একটা ভ্যালু আছে। Value আছে। তখন আসলে তাদের একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট তৈরি হয় এবং ওই ডেভেলপমেন্ট দিয়ে তাদের ওই বড় হওয়ার, তারা মনে করে যে ওই লিডার যেহেতু এই ডায়াস ব্যবহার করছে আমাকে ওই জায়গায় যেতে হবে। রাইট। এটা যেমন একটা, আবার যেমনটা বললেন যে সোফার যে জায়গাটা তারা নিজেদেরকে আসলে কানেক্ট করতে পারতো। আপনি এই সাইকোলজিটা কেন ধরলেন? আপনি এই ইন্সপিরেশনটা আসলে কোথায় পেলেন যে আপনি এই স্কুলের এই পরিবর্তনগুলো দিয়ে আপনি আপনার স্টুডেন্টের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জায়গাতে কেন গেলেন? দেখেন, পড়াশোনা তো একটা ছোট্ট বিষয় আমি মনে করি, যে এটা তো জাস্ট শুধুমাত্র পড়লে বা ধারণ করলেই হয়ে যাবে, কিন্তু মানুষ হয়ে উঠা এটি অত্যন্ত কঠিন কাজ। এটা অনেক, এটার কি বলে, ব্যাপ্তি, এটা অনেক বিশাল। মানে এত বেশি শিক্ষকতার জায়গাটা আমি মনে করি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান তো শুধুমাত্র পড়াশোনার জায়গা না, একটা মানুষ করে তোলার জায়গা। তো মানুষের তো আসলে তাকে সার্বিকভাবে তাকে বিকশিত হতে হয়। একটা ফুলের পাপড়ি যেমন অনেকগুলো, তো তেমনি মানুষ হয়ে উঠতে গেলে তাকে কিন্তু শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, তাকে অ্যাডজাস্ট করতে হবে, তাকে জানতে হবে, তাকে করতে হবে এবং তাকে অনুকরণীয় হতে হবে, তাকে লিড করতে হবে, অনেক ব্যাপার কিন্তু। তো প্রত্যেকটা জায়গায় তাকে কিন্তু কি বলবো, মানে যোগ্যতা সম্পন্ন হতে হবে। এই যোগ্যতা অর্জনের জন্যই কিন্তু তাকে অনেকগুলো কাজ করতে হবে, সিলেবাস এবং সিলেবাসের বাইরে, এবং সিলেবাসের বাইরের কাজটা কিন্তু অনেক বেশি। আমরা তো আসলে স্টুডেন্টরা ধরেন যে স্কুলে যতক্ষণ থাকে তো সেটা শুধুমাত্র ওই বইয়ের জগৎটাই রাখার চেষ্টা করি, কিন্তু আসলে সেটি না। কিন্তু এটা একটা শিক্ষকতার একটা বড় গবেষণার জায়গা, মানে তাকে মানুষ করে তোলার জায়গা। খুবই ভালো লাগে যখন শিক্ষার্থী মানুষ হয়ে ওঠে, অর্থাৎ আচরণী যে দিকটা সকলের কাছে গ্রহণীয় হয় তার, এইটা তখন খুবই, মানে শিক্ষকতার জায়গাটা মনে তখনই ভালো লাগার একটা জায়গা আসে যে হ্যাঁ, সবাই তাকে ভালো বলেছে। যে আপনি যে পরিবর্তনের গল্পগুলো শুরু করলেন সেগুলো আপনার শিক্ষকরা সেই সময়ে এবং বর্তমান সময় পর্যন্ত আপনার শিক্ষকদের মাঝে তো ছড়িয়ে দিতে হয়েছে, কারণ শুধু আপনি মোটিভেট করলে যে শিক্ষার্থীরা মোটিভেট হবে এমন নয়। এমন হতে পারে যে অনেকেই আছেন যারা আসলে এই ধারণা পোষণ করেন না, জি জি এভাবে চিন্তা করেন না। আপনি সেই আপনার প্রতিষ্ঠানের যারা হিউম্যান রিসোর্স হিসেবে কাজ করছেন, যারা শিক্ষক হিসেবে কাজ করছেন, তাদের ডেভেলপমেন্টে আপনি স্পেসিফিক্যালি কী করেছিলেন যেটা ডেফিনেটলি আপনার প্রতিষ্ঠানটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য জি তারাও অবদান রেখে চলেছেন? জি 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 তাদের জন্য আসলে হেডমাস্টার যখন
বা হেড টিচার যখন স্কুলটাকে পরিচিতি করতে পেরেছে, তখন স্বাভাবিকভাবেই ওই স্কুলকে ডেভেলপ করার জন্য নানা দিক থেকে কিন্তু আপনার সাপোর্ট আসা শুরু হয়েছে। বিশেষ করে শিক্ষকদের ডেভেলপমেন্ট বলতে যে তাদের যে ট্রেনিং প্রোগ্রামগুলো, এটা অনায়াসে তখন পাওয়া শুরু হয়ে গেছে আর কি, মানে আচ্ছা। ইজিলি, খুব ইজি হয়ে গেছে। সবাই যেন জানে যে হ্যাঁ, ওই স্কুলে একটা বড় স্কুল আছে বা একটা ভালো স্কুল আছে, ওখানকার শিক্ষকদের আপনার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক। লোকাল যে আমাদের যে অফিসগুলো আছে তাদের সঙ্গে কোঅপারেশন, তাদের সঙ্গে জানাশোনা, তারপরে ডিস্ট্রিক্টের যে অফিস আছে তাদের সঙ্গে কোঅপারেশন, তাদেরকে নিয়ে আসা বা তাদের সঙ্গে কথা বলা, এটার কমিউনিকেশনটা আর কি, মানে তাদের সঙ্গে কমিউনিকেশনটা এত বেশি ভালো হয়ে গেছে যে কারণে আপনার ধরেন যে সকল প্রকার সাপোর্টগুলো যেন পাওয়া আমরা শুরু করলাম আর কি। এবং স্বাভাবিকভাবেই শিক্ষকেরা অনেক বেশি উপকৃত হয়েছে, বিশেষ করে ট্রেনিং প্রোগ্রামগুলো পেত এবং সকল ধরনের কাজে তারা ইনভলভ হতো আর কি। তো এই যত কাজে তারা ইনভলভ হয়েছে তত তারা যোগ্যতা অর্জন করেছে। স্যার, এটা দুইটা ফেজ। একটা হচ্ছে গভর্নমেন্ট যখন স্যার এক ধরনের সাপোর্ট দেয়, আরেকটা হচ্ছে যে ওই লিডার ব্যক্তিগতভাবে গভর্নমেন্টের পাশাপাশি, এডুকেশন অফিসের পাশাপাশি কি কাজ আপনি আসলে শুরু করেছিলেন যেটাও আপনার স্কুলকে কন্ট্রিবিউট করেছে? যেমন ধরেন যে তখন ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে আমি কাজ করতাম। আচ্ছা। আমার স্কুলে আপনার আইএসএ, ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড, এটা পেয়েছি। তো তারপরে ব্র্যাকের সঙ্গে কাজ করেছিলাম এবং ব্র্যাকের যে জাতীয়ভাবে যে আপনার ডিবেট কম্পিটিশনটা হয়েছিল, সেখানে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল আমার বিদ্যালয়। এবং আমার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ধরেন যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ডিবেট, পাবলিক স্পিকিংয়ে খুব ভালো কাজ করেছিল এবং যেখানে অ্যাওয়ার্ড তারা পেয়েছিল। তো এই কাজগুলো করতাম। এছাড়াও আমি বিদেশের সঙ্গেও ব্যক্তিগতভাবে আমার যোগাযোগ ছিল। ধরেন যে নেপালের সঙ্গে আমার একটা যোগাযোগ আমি রেখেছিলাম, যে স্ক্রাবল নামে একটা গেম আছে, বিশেষ করে ইংলিশ ভোকাবুলারি ডেভেলপ করার জন্য। আচ্ছা। স্ক্রাবল গেম, এটা খুব হেল্পফুল। এটা বাংলাদেশের কোথাও ওভাবে চালু করেনি। কোথাও চালু করেনি এবং আমি নিজেও চালু করার জন্য মানে নানাজনকে খুব চেষ্টা করেছিলাম, বাট কেউ খুব একটা বেশি আগ্রহ দেখায় না। তারা অনেকেই মনে করে যে এটা অযথা খরচ করে লাভটা কি, যে কারণে তারা বেশি কাজ করে না। তো আমি ব্যক্তিগতভাবেই আমার এলাকায়, শুধুমাত্র আমার স্কুলে নয়, আমার এলাকার বেশ কিছু স্কুল নিয়ে আমি স্ক্রাবল গেমটা চালু করেছিলাম। এবং সেখানে আমরা এরপরে আমার এলাকার পাশাপাশি আমি রংপুর বিভাগেই বলা যায় যে এই স্ক্রাবল গেমটাকে মোটামুটি একটু চালু করতে পেরেছিলাম। এবং আমরা প্রতি বছরই এটার একটা ন্যাশনাল আমরা মানে কম্পিটিশন করতাম। রিজিওনাল কম্পিটিশনটা হতো। আচ্ছা। এবং আবার ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য আমি আমার টিম বা আমার স্টুডেন্টদের নিয়ে নেপালে গিয়েছিলাম এবং সেখানেও আপনার চ্যাম্পিয়নশিপটা আমরা নিয়ে এসেছি। একটা কুইক কোশ্চেন, আপনি শুরু করলেন, আপনার রিজিয়নের মধ্যে আপনি এটাকে ছড়িয়ে দিলেন, এমন কি হয়েছে যে কম্পিটিশনগুলোতে আপনার স্কুলের থেকে অন্য স্কুল ভালো করেছে? হ্যাঁ, হ্যাঁ, যেমন কি আপনার ভালো লাগতো? খুবই ভালো লাগতো। আমার পাশের একটা স্কুল ছিল, ওখানকার দুটো বাচ্চা স্ক্রাবেলে খুব ভালো করলো, মানে আমার জন্য মনটা ভরে গেল। হ্যাঁ, মনটা ভরে, নিজের স্কুল হেরে গেল বা তারা জিতে যাওয়ার কারণে আপনি জিতে গেলেন। রাইট, হ্যাঁ। এবং বেশ তাদেরকে মানে কি বলবো, যে আমার মনে হলো যে এক কথায় যে আমার স্কুল যদি ফেল হয়ে যায় তাহলে তো তারা এর পরবর্তীতে এরাই হয়তো বিষয়টা কন্টিনিউ করবে, সেখানে আমার বেঁচে থাকা। আচ্ছা। এরপরে ধরেন যে আমি আমার দুটো বাচ্চাকে এশিয়ান ইংলিশ অলিম্পিক, যেটা ইন্দোনেশিয়ায় হয়, প্রতি বছর হয়, তো সেখানে আমি আমার দুটো বাচ্চাকে সিলেকশন করে, একটা হলো পাবলিক স্পিকিং। তো তাদের স্কিল দেখে আমার মনে হলো যে তারা তো ন্যাশনালি ভালো করে, যাক না একবার ইন্টারন্যাশনালি, অর্থাৎ ইন্দোনেশিয়ায় যেহেতু হচ্ছে, পাঠাই দিই ইন্দোনেশিয়ায়। তো আমার মনে হয় যদি তাদের লেভেলটা যদি 30 থাকে ন্যাশনালি, তাহলে ভাবলাম যে যদি সে ইন্টারন্যাশনালি অ্যাটেন্ড করার জন্য রেডি হয়, তাহলে নিশ্চয়ই সে 50, 60 বা 70% তো হবে। এটাও আমার একটা বিরাট লাভ হবে। তো এই দুইটাও মেয়েকে আমি পাঠিয়ে দিলাম আপনার ইন্দোনেশিয়ায়, সেখানে জাকার্তায়, এবং বেনুস ইউনিভার্সিটি, আচ্ছা, হ্যাঁ, জাকার্তার, সেখানে তারা গেল।
আমি খুবই ভাগ্যবান বা আমি মনে করি যে তাদের পেছনে যে সময়টা দেয়া হয়েছে, বিশেষ করে উম্মে হাবিবা লিমা নামে একটা মেয়ে, সে পাবলিক স্পিকিংয়ে সেখানে গিয়ে অক্টো ফাইনালিস্ট হয়ে এসেছে। আচ্ছা। বর্তমানে সে মেয়েটি আপনার জাহাঙ্গীরনগরে পড়াশোনা করে। এই মেয়েটাকে আর পেছনে তাকাতে হবে না, বা এর জন্য অন্তত তার বাবাকে বা আমাদেরকে চিন্তা করতে হবে না, যদি সে একবার মানে ইন্দোনেশিয়া থেকে ঘুরে আসতে পারে। এবং সত্যি সত্যি এই মেয়েটা এখন যদিও জাহাঙ্গীরনগরে পড়ছে, কিন্তু সে সাফিসিয়েন্ট, মানে অর্থাৎ মানে সে তার নিজের যে কনফিডেন্স এবং ভবিষ্যৎ যে পরিকল্পনা, তার সঙ্গে যখন কথা বলা হয় তখন ভাবি যে না, ওকে নিয়ে চিন্তা নেই, ও আরও 10টা তৈরি করতে পারবে। একটা সময় শুনতাম আমরা যে ধরেন আপনি হেড টিচার হিসেবে বা একদম রুট লেভেলে, যেহেতু স্যার আপনার প্রতিষ্ঠানটা প্রায় বর্ডারের কাছে, ওখানকার কমিউনিটি থেকে একটা শিক্ষার্থীকে আপনি আরেকটা দেশে পাঠাচ্ছেন, এই ব্যাপারগুলো আসলে আপনার কমিউনিটির এই মাইন্ডসেটটা তৈরি করতে আপনার প্রতিষ্ঠান কিভাবে বা আপনি কিভাবে কাজ করেছেন? না, কমিউনিটি আমাকে সাপোর্ট করতো। এখনো কি সব প্রোগ্রামেই কি কমিউনিটি সাপোর্ট করে? এখনও সাপোর্ট করে। তারা তাদের একটা ধারণা আছে যে আমার এই কাজ করতে করতে আম, যে হেডমাস্টার বাচ্চাদের পেছনে যেভাবে সময় দেয়, তো তাদের উপকারই করবে। কাজে এই ট্রাস্টটা তারা রাখতো কিন্তু যে কোনো এই প্রোগ্রামে। ট্রাস্টটা তো শুরু একদিনে হয়, এটা একদিনে হয়, এটা একদিনে হয়নি। এটা তো শুরুতেই ধরেন আমি যখন মানে শিক্ষকতা শুরু করলাম, তো শুরু করার পরেই যেহেতু বাচ্চাদেরকে তৈরি করতে হবে, এটা একটা মানে আমার ভেতরে লালন করতাম। তো এই কারণে আমি এবং আরেকজন শিক্ষক, আমার সেও বন্ধু কৈলাসচন্দ্র রায়, সে সহ বললাম যে দোস্ত চলো আমরা শুরু করি, একেবারে তৈরি করি সেভাবেই। মানে তা শুরুতে কিন্তু আমাদের স্কুলে তৎকালীন সময় যে বৃত্তি, যে ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা, সেখানে খুব একটা রেজাল্ট ভালো ছিল না। আচ্ছা। তো ও সহ শুরু করলাম। এই 5-6 বছর যে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম, তারই মধ্যে কিন্তু আমি রীতিমতো বাচ্চাদের পেছনে, বিশেষ করে ক্লাস 8-এর বাচ্চাদেরকে নির্মাণ করার জন্য এবং তাদেরকে বৃত্তিটা পাওয়ার জন্য যত প্রকার কৌশল এবং পড়াশোনা মনোনিবেশ করা, এই কাজগুলো শুরু করে দিলাম। একেবারে দিনে রাতে আমরা পরিশ্রম শুরু করলাম বাচ্চাদেরকে নিয়ে, বিশেষ ক্লাস এবং সেখানে সময় দেওয়া, বিশেষ নোট তৈরি করে দেওয়া। এটা কি আপনাদের এই দুজন বন্ধু এই মিলে? দুজন বন্ধু মিলেই আমরা কিন্তু অন্যান্য শিক্ষকদের অন্যান্য অবস্থান কেমন ছিল শিক্ষকদের তখন? আরও 2-1 শিক্ষক আমি নিয়েছিলাম এই সাবজেক্টগুলোকে কভার করার জন্য। এটা কি সেই সময়ের গল্প, সেই যখন সময়ের গল্প। সেই জি, 94 সেই সময়। পরবর্তী হ্যাঁ, সময়ে? হ্যাঁ। তো সেখানে একদম প্রথম বছরেই বুঝি আমরা 4টা বৃত্তি পেয়ে গেলাম। আচ্ছা। খুব ভালো লাগলো। দেন নেক্সট ইয়ারে একেবারেই 10টার মতন বৃত্তি পেয়ে গেল। বাহ! তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, আমরা সাকসেসফুল এবং এখন এইভাবে কাজ করলে হয়তো অনেক বেশি মানে মোটামুটি কাজ করা যাবে। কিন্তু ওইখানে আমি পরের বছরই আমি শুরু করলাম কি, যে আসলে এদের লেভেলটা তো বোঝার জন্য আমি নিজেরাই যে পরীক্ষা নিচ্ছি বারবার, তো টোটাল উপজেলা মিলে একটা করে পরীক্ষা নিলে কেমন হয়, তাতে করে বাকিরাও রেডি হয়ে যাবে। অর্থাৎ আমি আমার স্কুলকে তোলার জন্য যদি বাকি সবাইকে সেখানে এঙ্গেজ করতে পারি, তাহলে আমার লেভেলটা কিন্তু আমি ক্লিয়ার হব। এবং এই কারণেই আমি বিশেষ আমার বাবার নামে করিমউদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা নামে একটা পরীক্ষা শুরু করলাম। এবং সেখানে জাস্ট 5 টাকা করে কি বলে এটা, এন্ট্রি ফি একটা শুধু নিতাম। আচ্ছা। আর বাকি যত খরচ সেটা আমার ব্যক্তিগতভাবে মানে আমি করতাম আর কি। হ্যাঁ, তো শুরুতেই প্রায় 1.5 থেকে 200 স্টুডেন্ট সেখানে জয়েন হলো বিভিন্ন স্কুলের। এবং তারপর পরে কিন্তু আস্তে আস্তে মোটামুটি উপজেলার বা আমার এই অঞ্চলের অনেক শিক্ষার্থী সেখানে কিন্তু প্রত্যেক বছরই কি বলে ওই বৃত্তি পরীক্ষাটায় অংশগ্রহণ করতো। তো ওইখানে ওই পরীক্ষাটা নিয়ে আমার যেটা সুবিধা হতো, যে আমি কিন্তু প্রত্যেকটা স্কুল লেভেলটাও বুঝতে পারতাম, পাশাপাশি আমার স্টুডেন্ট লেভেলটা কোথায় আছে সেটা কিন্তু বুঝতে পারতাম। এবং এই কাজটা করাতে আমার অন্যান্য স্কুলের সঙ্গে একটা রিলেশন ভালো হলো। এবং পাশাপাশি আমার কি বলে এলাকাকে তোলার একটা ছোট্ট মানে শিক্ষায় যে শুধুমাত্র আমি আমার স্কুলকে নিয়ে নয়, আমি যে অন্যান্য স্কুলের সঙ্গেও সম্পৃক্ত হতে পারলাম, এই একটা আমার কি বলে আমি করতে পারলাম আর কি। এদিক থেকে আমাকে একটা ভালো লাগার একটা বিষয় ছিল। রিজিওনাল যে নেটওয়ার্কিংটা স্যার আপনি শুরু করলেন এই বৃত্তি পরীক্ষার মধ্য দিয়ে, আমরা জানি যে এখন আপনার স্কুল শুধু আপনার রিজিওনে নয়,
আপনার ওই উপজেলা জেলায় নয়, পুরো উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটি স্কুল হিসাবে আমরা সবাই জানি যে কেইউপি স্কুল, যেটা আপনারা শর্ট ফর্মে কেইউপি বলি, স্কুল। কেইউপি স্কুলকে সবাই চিনে এবং সারা বাংলাদেশেই আসলে সেই পরিচিতিটা আছে। আপনি কি তখন থেকে কি নেটওয়ার্কিংটা কন্টিনিউ করেছেন কিনা, নাকি আপনি বলছিলেন যে আপনি যখন টিকিউআইতে আসলেন, না ঠিক একটু পরে আসছি, তার আগে কিন্তু ওগুলো তার মানে এই যে সেই সময় থেকেই আপনি নেটওয়ার্কিংটা শুরু শুরুতেই, করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে শুরুতেই যে আসলে কিছু একটা করতে হবে, আর কিছু একটা মানে করার জন্য কিন্তু বা ভালো করতে গেলে কিন্তু নেটওয়ার্ক ঠিক রাখতে হবে। আপনি আপনার প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আপনারও একটা স্কুল ম্যানেজমেন্ট কমিটি ছিল, কমিটি ছিল। এবং এর বাইরেও যারা স্টেক হোল্ডার আছে, যেমন জি। কমিউনিটি বা ওই লোকাল প্যারেন্টস যারা, তাদের জায়গা থেকে কি আপনি অসহযোগিতা কখনো না পেয়েছেন কিনা, বা না, আপনি আমার 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 এলাকায়, আমার এই প্রতিষ্ঠানে এবং আমার এলাকায় আমি এলাকার মানুষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আমি যত কাজ করেছি, সাধারণত একটা হেডমাস্টার এতগুলো রিস্ক কেউ নেয় না। কিন্তু আমি ওই আমার এই কমিউনিটির যে বিশ্বাসে, আস্থায়, সেটা আমার উপর, বা আমি নিজেও এত বেশি বিশ্বাস করতাম যে আমাকে সবাই দারুণভাবে সাপোর্ট করে, এবং সেই আশ্বাসে, সেই বিশ্বাসে আজকে আমি এ পর্যায়ে আসতে পেরেছি। আমি মনে করি যে তাদের দারুণ ভালোবাসা। আপনি বলছেন যে তারা আপনাকে সহযোগিতা করেছিল বলে আপনি আসতে পেরেছেন, অবশ্যই। আরেকটা হচ্ছে তাদেরকে সহযোগিতা করার মানসিকতা তৈরি করার জন্য নিশ্চয় আপনারা ওই কাজটা করে গিয়েছেন জি। প্যারালালি, যেমনটা করেছেন আপনি শুরু করেছিলেন সেই বৃত্তির জায়গা থেকে, জি 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 বা আপনার হয়তো আরও আগের লিডার যারা ছিলেন বা স্কুলের যারা শেখাতেন, জি। তারা হয়তো তাদের যে শিক্ষার্থীরা ছিল, তারা হয়তো ওই এডুকেশনটা দিতে পেরেছেন বলেই হয়তো তাদের ফ্যামিলিতে ডিসিমিনেট করেছে, ফ্যামিলি পরবর্তীতে আপনাদেরকেও সহযোগিতা করেছে। এটা অনেকটা ভাইস ভার্সা, এমন নয় যে তারাই শুধু আপনাকে সহযোগিতা করেছে, স্কুলও তাদের মানসিকতাটা তৈরি করে জি। দিয়েছে। জি। তো সেই জায়গাটা এখন বেশ কিছু গ্যাপ আমরা সবাই আসলে লক্ষ্য করি। একটা প্রশ্ন আপনার সাথে করতে চাই, এই 31 বছর অভিজ্ঞতায় আপনাকে যদি স্যার এই স্কুল থেকে অন্য কোনো স্কুলে নিয়ে যাওয়া হয়, যেখানে আপনি এই সমস্ত চ্যালেঞ্জগুলো দেখছেন, আপনি কি ওই শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন কিনা, আপনার সেই বিশ্বাসটা আছে কিনা? আর যদি সেটা থাকে, তাহলে আপনি কি কি করবেন ওখানে গিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য? অত্যন্ত কঠিন একটা প্রশ্ন করেছেন। আসলে তো ধরেন যে 31 বছরের অর্জন, এটি শুধুমাত্র বিশ্বাসের জায়গা থেকে। বিশ্বাসটা মানুষের ছিল, তাই অকাতরে নিজেকে বিলিয়ে দিতে পেরেছি। একইভাবে যদি অন্য কোনো জায়গায় আমি এখন গিয়ে সেই লিডারশিপটা নিতে চাই, তাহলে কিন্তু আবারও শূন্য থেকে শুরু করতে হবে, অর্থাৎ সেই জায়গায় আমার জন্য শূন্য। এবং অবশ্যই যেহেতু 31 বছরের একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় কাজে লাগিয়ে প্রত্যেকের যত স্টেক হোল্ডার আছে, প্রত্যেকটা স্টেক হোল্ডারের কাছে আগে আস্থা অর্জন আমার করার সবচেয়ে বড় দায়িত্ব হবে, এবং পাশাপাশি কাজ করা। বিশ্বাস করি যে পারবো। আপনার যে অভিজ্ঞতাগুলো বলছিলেন, যেমন জি। সেই সময়ের ইন্টারনেটের যে ব্যাপারগুলো ছিল, ইন্টারনেট সংযোগটা ইম্পর্টেন্ট না, ইন্টারনেট সংযোগ ঘটিয়ে আসলে আপনি কি কি শিখেছেন এবং সেইগুলো কিভাবে আসলে ডিসিমিনেট করেছেন, সেইটা ইম্পর্টেন্ট। এখনকার যে তরুণ প্রজন্মের শিক্ষকরা আসছে বা যারা এখন প্রতিষ্ঠান প্রধান হিসেবে কাজ করছেন, তাদের জন্য আপনার কি মেসেজ, যে তারা তাদের প্রতিষ্ঠানকে এভাবে এগিয়ে নিয়ে যেতে পারে একটা সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য? আসলে এখন যে সময়, এখন সময়টা হলো যে তথ্য প্রযুক্তির সময় বা তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির যুগে আসলে কমিউনিকেশনটা খুব ইজি হয়ে গেছে। একটা প্রতিষ্ঠানকে, মানে সেই সময়ে আমি যেভাবে এই কমিউনিকেশনটা রাখার জন্য যেভাবে তথ্য প্রযুক্তির অনেক কষ্ট করে সেখানে সংযুক্ত তথ্য প্রযুক্তিকে মানে গ্রহণ করাটা আমার জন্য কঠিন ছিল, এবং মানে অর্থাৎ সেটা প্রাপ্তির বিষয়টা ছিল, খুবই কঠিন ছিল সে সময়। আর এই সময় তো একেবারে ইজি। তথ্য প্রযুক্তিতে এত বেশি এগিয়ে গেছে মানুষ, তো প্রতিষ্ঠানগুলো তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত থেকে নেটওয়ার্কিংটা ঠিক রাখতে পারলেই হলো। আসলে একটা প্রতিষ্ঠান তোলা তো খুব একটা কঠিন কাজ না। একটা প্রতিষ্ঠানকে উঠাতে গেলে আসলে তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হয়।
ঠিক রেখে কমিউনিকেশনটা ঠিক রাখতে হয়, তাহলেই হয়ে গেল। খুব একটা কঠিন কাজ না কিন্তু। ইনস্টিটিউশনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের যেই সময়টা আপনি গত 20 বছরের ট্রেন্ড এবং আগামী স্যার যদি প্রিডিক্ট করেন যে আসলে এই জায়গাটা অনেকেই স্যার এআই এর কথাগুলো বলে যে রিপ্লেস করে ফেলবে অনেক প্রফেশন, সেই জায়গাতেও স্যার আপনি টেকনোলজিটাকে কিভাবে আসলে ফিউচারটা দেখেন এডুকেশনের সাথে, ইনস্টিটিউশন, এডুকেশন, টেকনোলজি, এই পার্সপেক্টিভটা কিভাবে স্যার দেখেন আপনি? না, আমাদের দেশে এডুকেশনাল ইনস্টিটিউশনে টেকনোলজির সাপোর্টটা গভর্নমেন্টের মাধ্যমে আমাদের হচ্ছে। এমনি নন গভর্নমেন্ট থেকে সেরকম কোনো সাপোর্ট আসে না, গভর্নমেন্টেই যতটুকু সাপোর্ট দেয়। তো সেই সাপোর্টে এখন পর্যন্ত ধরেন মাল্টিমিডিয়া ক্লাসরুম, তার মাধ্যমে হয়তো ক্লাসগুলোকে কভার করা হচ্ছে। তাছাড়া কিছু কিছু স্কুলে হয়তো স্মার্ট বোর্ড আছে, সেখানেও ইউজ হচ্ছে, কাজ হচ্ছে। তো টেকনোলজি ইউজ হওয়াতে বিশেষ করে আমাদের স্টুডেন্টরা এমনিতে তো জেন জি তো এমনি অ্যাডভান্স, হ্যাঁ, একদম। এরা তো অনেক অ্যাডভান্স। এখানে কিন্তু একটা বিষয়, শিক্ষকদেরকে কিন্তু আসলে জেনারেশনটাও কিন্তু বুঝতে হবে। বুঝতে হবে। আমাদের শিক্ষকদের একটা বড় অংশ কিন্তু এখন পর্যন্ত অ্যাকচুয়ালি জেনারেশনটা সম্পর্কে ধারণাটাও কিন্তু সেভাবে তারা নিচ্ছেন না, মানে তারা আমলেই নিচ্ছে না। জেনারেশন জেট, এরা যে টেকনোলজিতে এতটা অ্যাডভান্স, এবং অ্যাডভান্স হওয়ার কারণে তারা যে তাদের ক্লাসরুমের যে পাঠ, এই পাঠে যে তারা সন্তুষ্ট নয়, এটিও কিন্তু আমাদের টিচাররা কিন্তু অনেকেই বুঝছেন না। মানে অর্থাৎ ক্লাসরুমে তিনি যেটা ডেলিভার করছেন, অথচ তার চেয়ে অনেক বেটার হয়তো অনলাইনে পাচ্ছেন। স্বাভাবিকভাবে স্কুলে আসাটা শুধুমাত্র তার বন্ধুত্বের খাতিরে, সময় কাটানোর খাতিরে। তাহলে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে টেকনোলজি সম্পর্কে একেবারে প্রত্যেকটা শিক্ষককেই এই টেকনোলজি সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়ে নিতে হবে কিন্তু। তার মানে স্যার তথ্য প্রযুক্তি শুধু এমন নয় শুধু মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করে অথবা প্রজেক্টরের মধ্য দিয়ে ক্লাস প্রেজেন্ট করে বা স্মার্ট বোর্ডে ক্লাস নিতে পারলেই আসলে একটা শিক্ষক তার রাইট কন্টেন্টটা ডেলিভার হয়তো করতে পারছেন না রাইট ওয়েতে। তার মানে তাকে দেখতে হবে যে অনলাইনে আমার এই বিষয়ে এই লেসনের কত ভালো ভালো কন্টেন্ট আছে, তার থেকে ভালো ডেলিভার যদি আমি না দিতে পারি, তার মানে তাকে তথ্য প্রযুক্তি ব্যবহারটা শিখতে হবে। যতটা না আসলে আমি স্মার্টলি প্রেজেন্ট করছি ইটস কাইন্ড অফ এই ইকুইপমেন্টস দিয়ে, তার থেকে বেশি হচ্ছে যে আমাকে ওই কন্টেন্টটা শিখতে হচ্ছে। রাইট। সাধারণ স্কুল এডুকেশনে প্যারেন্টসদের ডিমান্ড থাকে যে আমার বাচ্চা একটা কত ভালো আসলে রেজাল্ট করছে, তার মানে তার ফোকাস ওই একাডেমিক বা কন্টেন্টের ব্যাপারেই। সে হয়তো সকালবেলা উঠে টিউশন নিতে যাচ্ছে, স্কুলে আসছে, আবার চলে যাওয়ার পর আবার টিউশন নিতে পাঠানো হচ্ছে তাকে। তো দিন শেষে কেন পাঠানো হচ্ছে? তার রেজাল্টটা যাতে A+ হয়, তার রেজাল্টটা যেন হাইয়েস্ট হয়। এখন তো আমরা দেখেছি যে 1300 মার্কের বা 1400 মার্কের পরীক্ষা হলে সেটাতে কত বেশি মার্ক পেতে হয়, সেই জায়গাটাতে চলে গিয়েছে। আগে একটা সময় ডিভিশন ছিল, ওকে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, তারপরে A+ ছিল, A+ সবগুলোতেই A+ আছে কিনা, বা এখন বলছি তার সব নাম্বার আসলে আমি ক্যারি করতে পারছি কিনা। এই জায়গা থেকে প্যারেন্টসদের ডিমান্ড একরকম, আপনারা তাদেরকে অ্যাক্সেস দিচ্ছেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে। এই কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করতে গিয়ে কি কখনো বাধার সম্মুখীন হয়েছেন? অভিভাবকরা কখনো বলেছে যে আমার বাচ্চাকে কেন আপনি এটাতে এঙ্গেজ করেছেন যেই কারণে তার পড়াশোনার সময়টা হচ্ছে না, পাচ্ছে না, এমনটা কি কখনো ফেস করেছেন? হ্যাঁ, অবশ্যই অনেক গার্ডিয়ান এটাকে একটা যদি স্যার উদাহরণ দিতেন যে এরকম একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, এরকমই আছে। বিষয় হলো যে স্টুডেন্টকে বিশেষ করে আমার স্টুডেন্টদের ডিবেট আমি খুব বলা যায় যে একটু প্রেশার দিয়ে আমি করাই নিই। তো ডিবেটে অংশগ্রহণ খুব ভালো, স্টুডেন্টটা খুবই ভালো। আচ্ছা। এবং আমি বুঝি যে এই স্টুডেন্টটাকে যদি একটু নার্সিং করা যায় তাহলে অনেক ভালো হবে। কিন্তু দেখা গেল কিছুদিনের মধ্যেই সে আর ডিবেটে আসছে না। আচ্ছা। তো পরবর্তীতে যখন তাকে বলা হলো যে
তুমি এখানে অ্যাটেন্ড করছো না কেন? স্যার গার্ডিয়ান পড়াশোনার বাইরে কোনো কিছু করতে দেবেন না। আমাকে অবশ্যই তোমার গার্ডিয়ানের চাওয়া একটা ব্যাপার থেকে থাকে, তো তারপরে তুমি যদি মনে করো আমি তোমার গার্ডিয়ানের সাথে কথা বলতে চাই, এবং বলেছে যে হ্যাঁ না ঠিক আছে কথা বলেন, তো আমি কথা বলার পরে তারা হয়তো প্রথমবার বা দ্বিতীয়বার পর্যন্ত দিয়েছে, কিন্তু তৃতীয়বার কিন্তু আবার, এটা বেশি না অল্প কয়েকজন আচ্ছা, দেননি। অর্থাৎ আমি সেখানে স্পষ্টই বুঝেছি যে গার্ডিয়ান ভাবছিল যে পড়াশোনার বাইরে এসব করার বোকামি, এবং যে কারণে তাকে দেয়নি। কিন্তু অধিকাংশই আমার মানে কি বলে অ্যাকসেপ্ট করেছে, হ্যাঁ ডিজনার করেছে, একজন দুজন হয়তো ডিজনার করেছে, এটা হতেই পারে, কিন্তু সবাই যে সেটা শুনবে তা তো না। তবে আমি আপ্রাণ চেষ্টা করে যাই, যেহেতু তার একটা সম্ভাবনা আছে, এ কারণে তার গার্ডিয়ান পর্যন্ত গিয়ে যদি কিছুটা কাজ হয় এবং সেটাকে কভার করার চেষ্টা করি, আমার দায়িত্ব হিসেবে মনে করে আমি এইটুকু চেষ্টা করি, এইটুকুই। আমি মনে করি যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস একটা শিক্ষার্থীর জন্য খুবই জরুরি, কারণ খুব ভালো স্টুডেন্ট কিন্তু দাঁড়িয়ে কথা বলতে না পারে, যদি অ্যাপ্রোচটাই যদি করতে না পারে তাহলে তাতে কী লাভ হলো? তো এই দিক থেকে তাকে অন্তপক্ষে স্ট্রেস ফ্রি রাখা, স্ট্রেস কি বলবো যে স্টেজে সে অত্যন্ত ভালো না করুক, রীতিমতো দাঁড়িয়ে থাকতে পারবে, সিচুয়েশন ডিল করা, নিজেকে অ্যাডজাস্ট করা, এটুকু যদি না হয়, তাদের যে মানসিক শক্তি, মানে আমি তাদেরকে বলি যে তুমি কিন্তু তুমি পৃথিবীতে তুমি একাই আসছো এবং তোমার মতন কিন্তু দ্বিতীয়টা আর নেই, তাই তুমি তোমার উপর বিশ্বাস রেখে সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে। সত্যি। আর তোমার মধ্যে এই শক্তিটা থাকতে হবে যে তুমি হেড স্যারের কাছে আসছো, হেড স্যারকে তোমার মন মতন কথাগুলো খুলে বলতে পারছো। যদি তুমি খুলেই না বলো তাহলে কিন্তু তুমি আসলে তোমার যে চাওয়াটা এটি কিন্তু বোঝা যাবে না। আমাদের অধিকাংশ শিক্ষার্থী করে কি, তাদের ভেতরে এটা আসলে পরিবেশগত কারণেই এটা হয় আর কি, যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা কিন্তু থাকে না। সে যে সে যে একটাই এবং সে যে অদ্বিতীয় এবং শ্রেষ্ঠ, এই বিশ্বাসটা কিন্তু তার ভেতরে আসে না। একটা ভয় ভীতি সবসময় তার ভেতরে কাজ করে। তো অন্তপক্ষে তার ভেতরে তার আমিত্বটাকে বের করার জন্য কিন্তু আমার একটা সংগ্রাম চলমান। হ্যাঁ এটা চলমান। স্যার এই জায়গায় আপনি যদি স্যার আমার স্টুডেন্ট লাইফে আমার মনে আছে যে হেড টিচার মানেই একজন ভয়ঙ্কর মানুষ। অনেক ক্ষেত্রেই কতগুলো স্কুলই বা আছে যে স্কুলগুলো হেড টিচারের রুমে আসলে স্টুডেন্টরা অ্যাক্সেস পায়, ডেফিনেটলি পায়, আমি সেটা বলবো না যে পায় না, বাট দেখা গেছে যে আমাদের শিক্ষকদের জায়গা থেকে যিনি হেড টিচার ওনার কাছেও তো ওনাকে বোঝাইতেও হবে, তো সেই অ্যাক্সেসিবল যদি না হয় আমার হেড টিচার যদি, তাহলে আমার স্টুডেন্ট কীভাবে যাবে আসলে? সেটি না, তার মানে আপনার এই মেসেজটাও আসলে সমস্ত হেড টিচারদের জন্য, সমস্ত টিচারদের জন্য, যে ফ্রেন্ডলি হওয়া, প্রত্যেকটা শিক্ষার্থীর ভিতর থেকে সে যে তার মধ্যে সে তার নিজস্ব সত্তাকে আবিষ্কার করার জন্য ওই স্পেসটা দেওয়া, সে যাতে আসলে হেড টিচারকে বা কোনো টিচারকে সে বলতে পারে। রাইট। শুধু হেড টিচার নয়, এখন ধরেন যে আমার গ্রামের একটা স্টুডেন্ট, আমি বলবো যে তুমি এখান থেকে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাও না কেন তুমি ফিট, আর তোমার চাওয়াটা এটা তাকে বোঝাতে হবে কিন্তু। তো আমি 2 বছর আগের একটা কথা বলি, 2 থেকে 3 বছর আগের কথা। আশরাফুল ইসলাম নামে একটা ছেলে কি, সে এসএসসি পাস করার পরেই ভর্তি হবে কোথায়, স্যার আমি একটা গভর্নমেন্ট কলেজে ভর্তি হব, আমার এটা নিয়ত বা আমি এটা আশা করেছি। তো এখন গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে গেলে তোমাকে তো লটারি সিস্টেম, তুমি লটারি করবা, লটারিতে যদি না টেকে তখন কি হবে? স্যার আমার মনে সুযোগ আছে স্যার। কি স্যার আমি যতগুলো আমি অ্যাওয়ার্ড পেয়েছি আমার সার্টিফিকেটগুলো আছে, এটা তো আমার একটা কাজের, এটা তো আমি সেখানে করাবো, দেখাবো। আর পাশাপাশি স্যার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার আছে, চেয়ারম্যান স্যারের সাথে যদি কথা বলা যায়
তাহলে গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার জন্য একটা সুযোগ আছে আর কি। তো দেখা গেল মানে তখন সে কিন্তু এই বিষয়গুলো তার পুরোপুরি, অর্থাৎ সে জানে যে কোথায় কি করতে হবে, এটা কিন্তু সে এসএসসি পাস করার পরপরই সে কিন্তু মানে সব কিছু সে জেনে গেছে, বা তার যেভাবে সে অর্জন করেছে কিন্তু এটা। এবং দেখলাম যে আমাদের সেই ছেলেটা ভর্তির সময় সে পেয়েছিল একটা কি লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে, আচ্ছা কিন্তু সে ভর্তি হবে রংপুর গভর্নমেন্টে। আচ্ছা এবং এজন্য তাকে করতে হবে যে আপনার বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে। এবং সে সরাসরি গেছে চেয়ারম্যানের সঙ্গে, স্যারের সঙ্গে কথা বলেছে। কথা বলার পর যে হ্যাঁ তুমি আচ্ছা ঠিক আছে আসছো, হ্যাঁ তোমার তো এই সার্টিফিকেটগুলো দেখলাম ভালো, এবং তোমার যে রেজাল্ট তাতে তোমার হওয়ার কথা, আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমি ওই প্রিন্সিপাল স্যারকে বলছি, তুমি তাহলে তার সঙ্গে গিয়ে কথা বলবো, স্যারের সঙ্গে কথা বলবো। আচ্ছা এবং সত্যি সত্যি সে সেখানে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে সে ভর্তি হতে পেরেছে। তো এখানে আমার যেটা বলার বিষয়, এখানে আমার যে মেসেজটা আছে সেটা হলো যে ওই স্টুডেন্টটা সে কিন্তু নিজেকে বুঝতে পেরেছে কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আমাদের অনেক টিচারের জায়গায়ও এমন কিছু মানুষ আছেন যে আমরা হয়তো ডিও অফিস অর্থাৎ জেলা শিক্ষা অফিসে যাওয়ার জন্যই বা সেখানে ডিও স্যারের সঙ্গে কথা বলতেও একটা ইতস্তত বোধ করি, হ্যাঁ, যে উনি সত্যি কোন লেভেল সেখানে কথা বলবো। অথচ আমাদের স্টুডেন্টই কিন্তু চেয়ারম্যান কেন, সেখানে যদি সে প্রাইম মিনিস্টার থাকতেন হয়তো তাকেও সে প্রশ্ন করতে ছাড়তেন না আর কি। তার মানে তার সেই স্কিলটা তৈরি হয়েছে এই এক্সট্রা কারিকুলার। হ্যাঁ, নিজেকে নিজের উপর যে বিশ্বাসটা, আস্থাটা, সে ওই আস্থা বিশ্বাসটা অর্জন হয়েছে তার ওই একগুচ্ছ সার্টিফিকেট, আপনি যেটা বললেন হয়তো তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যে কারণে তার মাথার মধ্যে ওটা এসেছে কোথায় যে কথা বলতে হয়, কিভাবে কথা বলতে হয়। রাইট। এবং ফাইনালি চেয়ারম্যান স্যারও সেটাতে কনভিন্স হয়েছেন এবং তাকে ভর্তির সুযোগ করে দিয়েছেন। ফাইন স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য। আমরা আরও হয়তো কথা বলবো স্যার আরও স্পেসিফিক এরিয়া নিয়ে, বিশেষ করে আমরা স্যার স্টুডেন্টদের অনেকগুলো স্টুডেন্ট ওয়েলফেয়ারের জন্য স্যার আপনি অনেক কাজ করেছেন, যেগুলোর জন্য স্যার আপনি আরও বেশি পরিচিত, সেই জায়গাগুলো নিয়ে স্যার আরও আমরা এক্সপ্লোর করব। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের শোতে আসার জন্য। দর্শক, আজকে আমাদের শো এ পর্যন্তই। আর নতুন কোনো প্রোগ্রামে নতুন কোনো গেস্ট নিয়ে আমরা হাজির হব। ততদিন পর্যন্ত ধন্যবাদ।